আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে বেশ কিছু চমকপ্রদ চাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা নিয়ে আজকে এই মুহূর্তে আপনাদের সামনে একটা বিস্তারিত বিশ্লেষণ আমি তুলে ধরতে চাই। আমরা যারা ভূ রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখি তারা জানে যে গত 1 কিংবা 1.5 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের গ্রাফটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। বেশ একটা প্রচ্ছন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল সবকিছু। মনে হচ্ছিল কোথাও একটা ছন্দপতন ঘটেছে, কিন্তু হঠাৎ করেই যেন সেই চিত্রটা বদলাতে শুরু করেছে। কেন বলছি এই কথা? কারণ আমরা দেখলাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ভারতে 4 দিনের এক হাই ভোল্টেজ সফরে এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে অত্যন্ত নিবিড় এবং রুদ্ধদ্বার বৈঠক করলেন। এই সফর, এই বৈঠক, এগুলো কিন্তু কেবলই সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ। এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে আগামী দশকের ভূ রাজনৈতিক সমীকরণ, যা কেবল ভারত বা আমেরিকার নয়, বরং সরাসরি আমাদের বাংলাদেশের ভাগ্যকেও দারুণভাবে প্রভাবিত করতে যাচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হতে চলেছে আওয়ামী লীগ। দর্শক, একটু পেছনের প্রেক্ষাপটটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব আমেরিকা এখন বিশ্বমঞ্চে একটা অদ্ভুত স্নায়বিক চাপের মধ্যে আছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বলুন কিংবা ইউক্রেন যুদ্ধ, সবখানে কিন্তু আমেরিকা যেন কিছুটা কোণঠাসা, কিছুটা ক্লান্ত। এই অবস্থায় তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু চীন। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী, প্রতিটি ক্ষেত্রে চীনের যে ক্রমবর্ধমান সামরিক ও নৌ উপস্থিতি, সেটা ওয়াশিংটনের ঘুম একেবারে কিন্তু হারাম করে দিয়েছে। রকেটের গতিতে চীনের এই যে উত্থান, এতে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কাররা দেখছেন ভবিষ্যতে সবচেয়ে বড় কৌশলগত হুমকি হিসাবে। আর এই ড্রাগন ভীতি থেকেই আমেরিকা এখন মরিয়া হয়ে খুঁজছে এমন একজন বিশ্বস্ত মিত্র, যে কিনা এই ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যকে একদম সরাসরিভাবে চ্যালেঞ্জ করতে পারবে। তাহলে কে সেই মিত্র? ঠিক এখানেই তুরুপের তাস হয়ে উঠেছে ভারত। কারণ ভারত শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশই নয়, বরং এই মুহূর্তে তারা অর্থনৈতিক ও সামরিক দিক দিয়েও অত্যন্ত দ্রুত গতিতে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাছাড়া লাদাখ বা ডুকলাম নিয়ে ভারতের যে দীর্ঘস্থায়ী সীমান্ত উত্তেজনা রয়েছে, সেটাকে আমেরিকা এখন নিজেদের স্বার্থে একটা চমৎকার সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে। অর্থাৎ চীনকে রুখতে ভারতের কাঁধে বন্দুক রেখে ট্রিগার চাপার একটা সুবর্ণ সুযোগ পেয়েছে বর্তমান সময়ে হোয়াইট হাউস। এখন এই মার্কো রুবিওর সফরের একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিকের কথা বলি। জয়শঙ্করের সাথে বৈঠকের পর মার্কো রুবিও কিন্তু খুব স্পষ্ট ভাষায় এবং অত্যন্ত অজস্বী কণ্ঠে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত আর আমেরিকা কেবল বন্ধু নয়, তারা হচ্ছে কৌশলগত অংশীদার বা যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক পার্টনার। দেখুন, আপনারা একটু গভীরভাবে শব্দ দুটোর পার্থক্য খেয়াল করুন। বন্ধুত্ব বিশ্বের অনেক দেশই হতে পারে আমেরিকার, তাই না? সাধারণ বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, কূটনৈতিক আদান প্রদান থাকতে পারে, কিন্তু কৌশলগত অংশীদার মানে হলো এর চেয়েও অনেক গভীর কিছু, অনেক বড় কিছু। এর মানে হলো সামরিক তথ্য আদান প্রদান, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং যে কোনো ভূ রাজনৈতিক সংকটে একে অপরকে পরিপূরক বা ঢাল হয়ে দাঁড়ানো। গণতান্ত্রিক মূল্যবোধের যে কথা বলে দুই দেশ কাছাকাছি আসার বার্তা দিচ্ছে, তার মূল ভিত্তিটাই হলো এশিয়া মহাদেশে চীনের আধিপত্য ঠেকানোর এক অভিন্ন স্বার্থ। এই সফরে কোয়াড জোট অর্থাৎ আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া এক চতুর্মুখী জোট, তাকে আরো শক্তিশালী করার যে বার্তা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একই সুতোয় গাঁথা। এবং আমেরিকা চাইছে যে কোনো মূল্যে চীনের দাদাগিরি এই অত্র অঞ্চলে বন্ধ করতে। এই যে বৈশ্বিক সমীকরণ, এই যে আমেরিকা আর ভারতের মধ্যে নতুন করে গড়ে ওঠা এক গভীর আস্থার সম্পর্ক,
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতে বাংলাদেশের কি হবে? আমাদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? আমেরিকা যদি সত্যি সত্যি চীনের ভয়ে ভারতের শরণাপন্ন হয়, তাহলে বাংলাদেশ কি পশ্চিমা চাপ থেকে মুক্তি পাবে, নাকি নতুন কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে? বিষয়টি যদি আমরা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তাহলে দেখব এর মধ্যে বাংলাদেশের জন্য একটা বেশ বড় স্বস্তির জায়গা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? দেখুন, আমেরিকা যখন এই অঞ্চলে চীনের প্রভাব রুখতে ভারতের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার যে কোনো সিদ্ধান্তে ওয়াশিংটনকে নয়াদিল্লির মতামতের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতেই হবে। সোজা কথায় বলা চলে, এই অঞ্চলে ভারতের ইচ্ছাকে পাশ কাটিয়ে আমেরিকা কিন্তু বড় কোনো কদম কখনোই ফেলবে না। আমরা অতীতেও দেখেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচন নিয়ে আমেরিকা যখনই খুব বেশি চাপ প্রয়োগের চেষ্টা করেছে, ভারত কিন্তু তখন নিজের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একটা বাফার বা মধ্যস্থতাকারী হিসাবে সবসময় কাজ করে এসেছে। ভারত কখনোই কিন্তু চাইবে না তার বাড়ির পাশে, অর্থাৎ বাংলাদেশে এমন কোনো অস্থির পরিস্থিতি তৈরি হোক যার আঁচ কিনা সরাসরি তাদের গায়ে এসে লাগে, তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই আমেরিকার কাছে ভারতের ভূ রাজনৈতিক কদর যত বাড়বে, বাংলাদেশের উপর সরাসরি মার্কিন যে রাজনৈতিক খবরদারি বা অতিরিক্ত চাপ প্রয়োগের প্রবণতা, সেটা কিন্তু অনেকটাই স্তীমিত হয়ে আসবে। কেন? কারণ তখন আমেরিকার কাছে বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থ রক্ষা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াবে। এটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নিঃসন্দেহে একটা বড় শ্বাস ফেলার সুযোগ। এখন এখানে পতিত আওয়ামী লীগ কিভাবে ঢুকে যাচ্ছে? দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রত্যেকটি নেতাকর্মী যারা পালিয়ে গেছেন, যারা ইউরোপে কিংবা আমেরিকা অথবা লন্ডনে যেতে পারেননি, তারা আশ্রয় নিয়েছেন ভারতে। এবং এই যে দীর্ঘ বছর অতিক্রম হয়ে গেল, দীর্ঘ মাস অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তারা ভারতেই অবস্থান করছেন। এখন এই ২টা বছর ভারতে অবস্থান করা কি কোনোভাবে চারটেখানি কথা? এটা সম্পূর্ণ অবৈধ। কারণ ভারতের যে ভিসা নীতি রয়েছে, সেই ভিসা নীতির মধ্যে কখনোই কিন্তু এটা পড়ে না। তারা বর্তমানে অবৈধ বাসিন্দা হিসেবে আছেন। আর অবৈধ বাসিন্দা হিসাবে এই যে লাখ লাখ মানুষ, লাখ লাখ নেতাকর্মী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরব এবং পরিচিত মুখ, জাতীয় রাজনীতিতে যারা পরিচিত মুখ, তারা ভারতে অবস্থান করছেন। ভারতের যে জায়গায় অবস্থান করছেন, ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়টি জানে। তাহলে একজন অবৈধ বাসিন্দাকে তারা কেন ডিপোর্ট করছে না? তারা কেন গ্রেফতার করছে না? এর পেছনে কাজ করছে কিন্তু সেই বহুদিনের মিত্রতা এবং বন্ধুত্ব। আওয়ামী লীগের সাথে ভারতের একটা সখ্যতা এবং মিত্রতা নতুন কিছু নয়। এটা অনেক পুরাতন একটি বিষয়। আমাদের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের অবস্থান খুবই স্পষ্ট ছিল এবং আওয়ামী লীগের সাথে ভারতের সেই সখ্যতা, সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের পূর্বে থেকে। সুতরাং এই যে বহুদিনের মিত্রতা বা পুরনো বন্ধুত্ব, এর খাতিরে কিন্তু ভারত কোনোভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দদের ডিপোর্ট করছে না বা তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরঞ্চ ভারতে থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন পর্যন্ত যে সকল কর্মকাণ্ড কর্মসূচি করে যাচ্ছেন, এগুলো কিন্তু অনেক গভীর আলোচনার দাবি রাখে। এখন বাকি রইল শেখ হাসিনার প্রসঙ্গ। শেখ হাসিনা সেখানে কিন্তু রাজনৈতিকভাবে আশ্রিত আছেন এবং সেখান থেকে তিনি উনার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তার মানে বোঝা গেল, ভারত ৫ই আগস্টের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে, আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার পর থেকে সার্বিক সহযোগিতা কিন্তু তারা করে যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা যদি বলি, তাহলে এখানে বহুমুখী পরাশক্তির চাপ রয়েছে এবং এই যে বহুমুখী পরাশক্তির চাপ, এর মধ্যে ভারত কিন্তু অন্যতম, আমেরিকা কিন্তু অন্যতম। এখন আমেরিকা যদি কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভারতের কাছে জিজ্ঞেস করতে হবে, ভারতের নেওয়া সিদ্ধান্তকে আমেরিকা যদি মেনে নেয় তাদের চীনকে আটকানোর ক্ষেত্রে, তাহলে এখানে ভারত তাদের স্বার্থে আওয়ামী লীগকে টেনে আনবে বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করবে। এতে আমেরিকা শত চেষ্টা করলেও কিন্তু আটকাতে পারবে না।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন পারবে না? এখানে কিন্তু জড়িয়ে আছে সেই স্বার্থ। অর্থাৎ আমেরিকা বর্তমানে কিন্তু বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণ চাইছে না। তারা চাইছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের আধিপত্য এবং চীনকে রুখে দেয়া। এবং বর্তমান সময়ে আমেরিকা এটা খুব ভালো করে লক্ষ্য করছে যে বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। চীনের দিকে মাত্রাতিরিক্ত ঝুঁকার কারণে তারা এখন বাংলাদেশে চীনের আধিপত্য ঘটবে এই বিষয়টি নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে বা মাথা ব্যথা তাদের সৃষ্টি হয়েছে। এই মাথা ব্যথা দূর করার একমাত্র ঔষধই কিন্তু হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এখন ভারতের হাতে যদি আমেরিকা সম্পূর্ণ বিষয়টি ছেড়ে দেয় বা ইন্দো প্যাসিফিক নিয়ন্ত্রণ করার জন্য তারা যদি ভারতের কাছে সার্বিক পরিস্থিতি ছেড়ে দেয়, তাহলে এখানে বাংলাদেশ বিষয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমার মনে হয় আমেরিকা এখন আর দ্বিমত হবে না। কারণ তাদের নির্দিষ্ট কিছু লোকজন কিন্তু বাংলাদেশ শাসন করে গেছে তাদের স্বার্থের জন্য, কিন্তু তাদের সেই স্বার্থ তারা উদ্ধার করতে পারেনি। যার কারণে তাদের সেই নির্দিষ্ট শক্তি বা নির্দিষ্ট লোকজন বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে লাঞ্ছিত হচ্ছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার এসেছে। সেই সরকার কিন্তু বর্তমান সময়ে সবার সাথে একটি সুসম্পর্ক বিস্তার করার চেষ্টা করছে। তবে তারা চীনের দিকে একটি শক্ত খুঁটি দাঁড় করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রথম সফর কোথায় হবে এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশা যখন সম্পূর্ণভাবে খুলে যাবে বা মিলিয়ে যাবে, অর্থাৎ তিনি প্রথম প্রকৃতপক্ষে কোন দেশে সরাসরি সফর করবেন, কূটনৈতিক সফর, সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসাবে, সেটা কিন্তু এই ভূ রাজনৈতিক মেরুকরণ আরো অনেকখানি বদলে দেবে। এই যে ভারত বর্তমান সময়ে সব দায়িত্ব বুঝে পাচ্ছে ইন্দো প্যাসিফিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে, এখানে পাকিস্তানের ভূমিকাও কিন্তু কোনোভাবে মাইনাস করা যাবে না। কারণ আমেরিকার একটি শক্ত খুঁটি পাকিস্তানে কিন্তু রয়েছে এবং এক কথায় বলা চলে বর্তমান সময়ে আমেরিকা পাকিস্তানের অনেকটাই পাঁচাটা একটি রাষ্ট্র। তারা সব সময় আমেরিকার কথা মতোই কিন্তু কাজ করে। তবে এখানে চীনের সাথে তাদের একটি সখ্যতাও রয়েছে, আবার ভারতের সাথে পাকিস্তানের একটি সরাসরি শত্রুতা রয়েছে। এই যে ভূ রাজনৈতিক বিষয়বস্তু, অন্যদিকে বাংলাদেশের সাথে বর্তমান সময়ে পাকিস্তানের অনেক বেশি সখ্যতা আমরা লক্ষ্য করছি। আমি প্রথমে বলেছি বাংলাদেশ একটি ব্যালেন্সিং পরিবেশ সৃষ্টি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সম্প্রতি পাকিস্তানে যে জঙ্গি হামলা হয়েছে বা বোমা হামলা হয়েছে সেই বিষয়ে শোক প্রকাশ করতে কিন্তু আমরা গণমাধ্যমে বড় পরিসরে প্রকাশিত হতে দেখেছি। এ থেকে বোঝা যায় যে পাকিস্তানের সাথে বর্তমান সরকার বা বর্তমান নীতি নির্ধারকদের একটি গভীর সখ্যতা সৃষ্টি হয়ে গেছে। আর এটি কিন্তু ভারত কখনোই সহজভাবে নেবে না। শুধুমাত্র কূটনৈতিক বিষয় নয়, সামরিক বিষয় থেকে শুরু করে বাণিজ্যিক বিষয় সব ব্যাপারেই কিন্তু ভারত কখনোই পাকিস্তানের সাথে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সখ্যতা মেনে নেয় না। এটা যুগ থেকে যুগান্তরে ঘটে আসছে, ইতিহাসে আমরা দেখতে পাই। এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে সব থেকে বড় কারণ রয়েছে তাদের নিজেদের স্বার্থ, তাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা। যার কারণে এখানে আমেরিকা শত চেষ্টা করেও যদি চায় যে তাদের পক্ষের লোক বা পাকিস্তানের পক্ষের লোক বা চীনের পক্ষের লোক এখানে বসুক, সেটা কিন্তু ভারত কখনোই মেনে নেবে না এবং তারা সেখানে বাধা দিবে। অথবা তারা যদি সরাসরি এই বসাটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তারা আড়ালে থেকে এমন সব কূটনৈতিক তৎপরতা চালাবে, এমন সব ঘটনা ঘটাবে যে ঘটনাগুলোর কারণে এই যে যে নির্দিষ্ট শক্তি বাংলাদেশে বসবে তারা কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে ব্যাপকভাবে নানা দিক থেকে নানা সমস্যার সম্মুখীন হবে। আর এই সমস্যাটাই কিন্তু সেই শক্তির জন্য বা যারা দেশ পরিচালনা করতে বসেছে তাদের জন্য ব্যাপক চ্যালেঞ্জিং হবে। আর এই চ্যালেঞ্জিং এর বিষয়ে কিন্তু জনগণ জড়িত। জনগণ কখনোই চায় না অস্থিতিশীল একটি রাষ্ট্র। জনগণ কখনোই চায় না একটি দেশের সার্বভৌমত্ব কখনো নিলামে উঠে যাক।
তখন জনগণ কিন্তু সোচ্চার হবে। আর জনগণ যখন সোচ্চার হবে তখন সেই কর্ণধারদের টিকে থাকা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। যার কারণে এই যে ইন্দো প্যাসিফিক নিয়ে বর্তমান সময়ে যে ভূ রাজনীতি চলছে, সেই ভূ রাজনীতি থেকে বর্তমান সময়ে আমেরিকা অনেকটাই সরে যাচ্ছে এবং তাদের পরিবর্তে তারা তাদের স্থায়ী মিত্র ভারতকে এখানে সর্বদায়িত্ব দিয়ে দিচ্ছে এবং ভারত এই সর্বদায়িত্ব পাওয়া মানেই হলো বাংলাদেশের ভূ রাজনীতির মধ্যে একটা নতুন মেরুকরণ সৃষ্টি হওয়া। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানে এই গল্পের শেষ নয়। মুদ্রার তো আরেকটা উল্টো পিঠও আছে, তাই না? আর সেই জায়গাটাতেই বাংলাদেশের জন্য কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় সতর্কতা। আমেরিকা ভারতের কাছে আসছে মূলত চীনকে এই অঞ্চল থেকে কোণঠাসা করার জন্য। অন্যদিকে আমাদের বাংলাদেশ কিন্তু ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে, বড় বড় মেগা কাঠামোগত প্রজেক্ট চলছে। এখন আমেরিকা আর ভারত মিলে যখন এই অঞ্চলে চীন বিরোধী তৎপরতা আরো মজবুত করবে, তখন কিন্তু বাংলাদেশের প্রতি ওয়াশিংটন এবং নয়াদিল্লির নজরদারি আমি মনে করি বহুগুণে বেড়ে যাবে। তারা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখবে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সামরিক বা কৌশলগত বলয়ের ভেতরে পুরোপুরি কখনোই ঢুকে যেতে না পারে। আমরা যদি অর্থনৈতিক উন্নয়নের মোহ বা অন্য কোনো কারণে চীনের দিকে একটু বেশি হেলে পড়ি, তাহলে কিন্তু একটা বিপদ অনিবার্য। কারণ বেইজিংকে চাপে রাখার কৌশল হিসাবে তখন মার্কিন প্রশাসন খুব সহজেই বাংলাদেশের উপর ভয়াবহ অর্থনৈতিক বা কূটনৈতিক অবরোধের জাল বিছাতে পারে। আর ভারতও তখন আমেরিকার এই পদক্ষেপে খুব একটা বাধা দেবে বলে মনে হয় না। কারণ কারণ চীনের সাথে বাংলাদেশের অতিরিক্ত ঘনিষ্ঠতা আমি মনে করি, অথবা এই ভূ রাজনীতিতে ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। তার মানে পুরো দৃশ্যপটটা দাঁড়াচ্ছে এমন, সামনের দিনগুলোতে এই বাংলাদেশের জন্য কূটনীতির পথটা হবে একদম ঘুরের ধারের উপর দিয়ে হাঁটার মতো। আমেরিকা আর ভারতের এই নয়া কৌশলগত জোটের কারণে আমরা হয়তো পশ্চিমা আগ্রাসন থেকে আপাতত একটা সুরক্ষা পাবো। কারণ ভারত এখানে ঢাল হিসাবে কাজ করবে। কিন্তু সেই সুরক্ষাটা পুরোপুরি শর্ত সাপেক্ষ এবং শর্তটা হলো আমাদের খুব সাবধানে এবং বিচক্ষণতার সাথে চীন এবং পশ্চিমাদের সাথে একটা নিখুঁত ভারসাম্য বা ব্যালেন্স বজায় রেখে চলতে হবে। যতদিন আমরা এই ব্যালেন্সটা ধরে রাখতে পারবো, ততদিন কেবল এই স্বস্তি বজায় থাকবে এবং বাকি বিষয়গুলো কিছুটা স্থির থাকবে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে আমরা বিশ্ব রাজনীতির একটা ভীষণ শ্বাসরুদ্ধকর সময়ের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সময় যাচ্ছে। মার্কো রুবিও এবং জয়শঙ্করের এই বৈঠকে আসলে বোঝা যাচ্ছে যে আগামী দিনে এশিয়ায় ভারতের হাত কতটা লম্বা হতে চলেছে। এর রেশ ধরে আগামী 2-1 মাসের মধ্যে হয়তো আমরা দেখব নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাচ্ছেন, কিংবা কে জানে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প যেমন হঠাৎ করে চীন সফরে গিয়েছিলেন, তেমনি হয়তো আচমকা ভারতেও উড়ে আসতে পারেন। বিশ্ব রাজনীতির এই দ্রুত পরিবর্তনশীল মেরুকরণের দিকে আমাদের কিন্তু অত্যন্ত কড়া নজর রাখতে হবে। কারণ প্রশান্ত মহাসাগরের বুকে তৈরি হওয়া এই ভূ রাজনৈতিক ঝড়ের ঝাপটা কিন্তু বঙ্গোপসাগর হয়ে খুব দ্রুতই আমাদের উপকূলে এসে আছড়ে পড়বে। আমি আওয়ামী লীগের যে প্রসঙ্গ বলেছি, সেই প্রসঙ্গ সম্পর্কে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা বহুদিন ধরে শুনে আসছি বা এই বিষয়টি বহুদিন ধরে আমরা জানছি, কিন্তু বাস্তবিকভাবে কোনো পরিবর্তন দেখছি না। দেখুন, রাজনীতিতে বা ভূ রাজনীতিতে কোনো কিছু কিন্তু রাতারাতি হয় না, রাতারাতি সম্ভব নয়। আবার ভারত সরাসরি আওয়ামী লীগকে কখনো ক্ষমতায় বসিয়ে দেবে না। বর্তমান সময়ে আওয়ামী লীগের যে উত্থান বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ থাকা অবস্থায় আমরা দেখছি, এটা কিন্তু কম কথা নয়। এবং এটাকে কি আপনি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ তৃণমূল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দুই একটা মিটিংকেই বলবেন বা মিটিংকেই উত্থানের কারণ হিসাবে দাঁড় করাবেন? মোটেও না। এটাই হচ্ছে সেই ভূ রাজনীতির অংশ, যেটা দীর্ঘদিন ধরে
চলে আসছে এবং ধীরে ধীরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে পুনরায় জীবিত করার সুযোগ পাচ্ছে। যদি এই ভূ রাজনীতি দুর্বল থাকতো, যদি এই কূটনৈতিক লবিং তৎপরতা যদি কোনোভাবে কাজ না করতো, তাহলে যারা বর্তমান সময় অথবা পূর্বে আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে বা নিশ্চিহ্ন হয়ে যাবে, এতদিনে কিন্তু আওয়ামী লীগ আসলেই নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে বা আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে জানান দিতে আওয়ামী লীগের কিন্তু বেশি সময় লাগেনি। অথচ 1975 সাল পরবর্তী যে প্রেক্ষাপটটা আছে সেই প্রেক্ষাপটটার দিকে তাকালে কিন্তু আপনারা বর্তমান সময়ের প্রেক্ষাপট বুঝতে পারবেন। সেই সময় আওয়ামী লীগ দাঁড়াতে যত বছর লেগেছিল তার মনে করি আমি 1/8ও বর্তমান এই সময়ে লাগেনি। সুতরাং রাজনীতিতে আসলে কোনো কিছু রাতারাতি ঘটে না। কেউ কাউকে জোর করে কোনো কিছু আদায় করিয়ে দেয় না। এখানে আদায় করে নিতে হয়। তবে কূটনৈতিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির খেলার অংশ হয়ে তাদের সাথে খেলতে হয় এবং এই খেলাটা কিন্তু খুবই ধীরে ধীরে ঘটে থাকে। যুদ্ধ কখনোই একদিনে লেগে যায় না। যুদ্ধ লাগার পূর্বে বহু বছর যুদ্ধের সাইরেন কিন্তু বাজতে থাকে। তারপর হঠাৎ একদিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হয়। সর্বশেষে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের বর্তমান নীতি নির্ধারক যারা আছেন সেই নীতি নির্ধারকদের এই অনাকাঙ্ক্ষিত বিপদগুলো এড়ানো প্রয়োজন এবং এগুলো এড়িয়ে থাকার জন্য জনগণের শান্তির জন্য তাদেরকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে বা নীতি নির্ধারণী পর্যায় থেকে যে ব্যালেন্স পলিটিক্স করা দরকার আন্তর্জাতিকভাবে, সেই ব্যালেন্সিং পরিবেশ তৈরি করে রাখতে হবে যাতে করে আমরা কোনো পরাশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে পরিবর্তন আসুক কিংবা না আসুক সেটা এখানে মুখ্য নয়। আন্তর্জাতিক ভূ রাজনীতির পরাশক্তিগুলোর দাবার খেলার বোর্ডে যদি আমাদের দেশ পরিণত হয়ে যায় সেটা কিন্তু আমাদের দেশের জন্য কখনোই শোভনীয় নয়, আমাদের দেশের জন্য কখনো শোভনীয় নয়, আমাদের স্থিতিশীলতা, আমাদের বর্তমান সরকার, আমাদের রাষ্ট্রযন্ত্রের জন্য কখনোই এটা শুভ লক্ষণ নয় বা কখনোই ভালো জিনিস নয়। তাই নীতি নির্ধারকদের বলবো আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলোতে যেন ব্যালেন্সিং একটা পরিবেশ থাকে যাতে করে আমরা কোনো পরাশক্তির দাবার বোর্ডে পরিণত না হয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।